18 জানুয়ারি 2026, মানে আজ থেকে মাত্র 2 সপ্তাহ আগের কথা। বাংলাদেশের রাজধানী ঢাকার সাভার নামক একটা এলাকায় হঠাৎ করেই একটা অনেক বছর ধরে পরিত্যক্ত বিল্ডিং এ আগুন লেগে যায়। এবার বিল্ডিং এর ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে তাড়াতাড়ি করে স্থানীয় মানুষেরা ছুটে যায় সেখানে। কিন্তু বিল্ডিং এর ভেতরে ঢুকে যে তারা এইরকম একটা ভয়ানক দৃশ্য দেখবে সেটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে উঠেই লোকজন দেখতে পায় ফাঁকা মেঝের ওপর দাউ দাউ করে জ্বলছে দুটো মানুষের দেহ, একজন পুরুষ আর অন্যজন একটা 13-14 বছরের বাচ্চা মেয়ে। স্থানীয়রা সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। দুজনেরই দেহ এমন ভাবে ঝলসে গেছে যে ওরা কে বা কি তাদের পরিচয় সেটা আর শুধুমাত্র চোখে দেখে বোঝার উপায় নেই। তাই এক ফোঁটাও সময় নষ্ট না করে সাথে সাথে খবর দেওয়া হলো পুলিশ স্টেশনে। ওই পরিত্যক্ত বিল্ডিং থেকে মাত্র 4 মিনিটের দূরত্বে সাভার মডেল পুলিশ স্টেশন। তাই খবর পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে পুলিশ এসে হাজির হয় ক্রাইম সিনে। এবং ক্রাইম সিন দেখে পুলিশ খুব ভালো মতোই বুঝতে পারছিল কেউ বা কারা ইচ্ছে করে প্রমাণ লোপাট করার জন্যই এই আগুনটা ধরিয়েছে। এবং যা অবস্থা তাতে বলতেই হয় অপরাধী প্রমাণ লোপাট করতে বেশ ভালোই দক্ষ। যাই হোক, তো পুলিশ ওই দুটো বডিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ওই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর থেকে পাওয়া যায় কম্বলে মোড়ানো আরেক দেহ, মানে একটা জায়গায় 3-3টে, তাও আবার পুলিশ স্টেশনের একদম পাশে। শুধু তাই নয়, এই গত কয়েক মাস ধরে এই একই বিল্ডিং এর ভেতরে 6টি দেহ উদ্ধার করেছে পুলিশ। এবং এই লাস্ট যে বডিটা, পুলিশ তাকে খুব ভালো করেই চেনে। একটি 22-25 বছরের মেয়ে, মেয়েটির নাম তানিয়া আক্তার। এই জাস্ট মাত্র 2 দিন আগেই, মানে 16 জানুয়ারি রাতের বেলা যখন পুলিশ এই বিল্ডিংটা টহল দিতে এসেছিল, তখন এই মেয়েটির সাথে কথা বলে গেছিল পুলিশ। তখন কিছু একটা সন্দেহজনক আন্দাজ করে পুলিশ একটা ভিডিও রেকর্ড করেছিল। এই সেই ভিডিও যেখানে পুলিশ মেয়েটির নাম ধাম জিজ্ঞেস করছে। ওর নাম কি? তানিয়া। এরপর মেয়েটির পাশেই দাঁড়ানো মোটামুটি 35-40 বছর বয়সী একটা লোককে দেখিয়ে জিজ্ঞেস করছিল ও তোমার কি হয়, এবং মেয়েটিও খুব সাবলীল ভাবে উত্তর দিয়েছিল ভাই হয়। তোমার ভাইকে? এটা সম্রাট। এই লোকটাকে ভালো করে দেখুন, ওর নাম সম্রাট। ও এলাকার একজন পরিচিত ভবঘুরে। এলাকার মোটামুটি সবাই ওকে চেনে, সবার সাথে কথাও বলে, হেসে খেলেই থাকে। এমনকি এই ভিডিওতেও সম্রাট পুলিশকে মেয়েটির বাবা মাকে খুঁজে দেওয়ার কথা বলছে। তো যাই হোক, এই দুজনের সাথে কথা বলে পুলিশ ভেবেছিল দুজন হোমলেস মানুষ এখানে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, তাই আর বেশি কিছু জিজ্ঞাসাবাদ না করেই সেদিন সেখান থেকে চলে গেছিল। কিন্তু তখন হয়তো পুলিশ আন্দাজও করতে পারেনি তার মাত্র 2 দিন পরেই এইরকম কিছু ঘটতে পারে। তো ফার্স্ট ফ্লোরে তানিয়ার মৃতদেহটা দেখে পুলিশ প্রথমে ভেবেছিল সেকেন্ড ফ্লোরে যে লোকটার জ্বলন্ত দেহ পাওয়া গেছে সেটা নিশ্চয়ই ওই ভবঘুরের সম্রাটেরই মৃতদেহ। কিন্তু পুলিশ যখন ওই পরিত্যক্ত বিল্ডিং এর বাইরে লাগানো সিসিটিভি ফুটেজটা চেক করতে যায়, তখন তাদের চক্ষু চড়ক গাছ। এই হচ্ছে সেদিনের সিসিটিভি ফুটেজ। আমি গাইডলাইন্সের জন্য পুরোপুরি দেখাতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন হাড়হিম করা এই ভিডিও। এক 35-40 বছর বয়সী লোক একটা মৃতদেহকে কাঁধে করে বিল্ডিং এর পেছন দিকে নিয়ে যাচ্ছে, আর কাঁধে ঝুলন্ত মৃতদেহের হাত দুটো এদিক ওদিক দুলছে। এই ভিডিওতে ওদের জামা কাপড় এবং বেশভূষা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওটা তানিয়ারই মৃতদেহ। আর যে লোকটা ওই মৃতদেহটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সে আর কেউ নয়, সবার কাছে ভবঘুরে হিসেবে পরিচিত সম্রাট শেখ। সেই সম্রাট শেখ যাকে মেয়েটি 2 দিন আগেই নিজের ভাই বলে পরিচয় দিয়েছিল। নমস্কার, আমি অপূর্ব। বিশ্বাস করুন, এই জাস্ট কিছুদিন আগেই আমি আমার টিমের সাথে ডিসকাস করছিলাম যে এই রিসেন্ট টাইমসে বহু বছর কোনো সিরিয়াল কিলিং এর ঘটনা শোনা যায়নি। এবং এর কারণ হিসেবে আমিই বলেছিলাম যে এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, মানুষ এখন সজাগ হয়ে গেছে। তো কেউ যদি সিরিয়াল কিলিং করতেও চায় তাহলে সে সাথে সাথে ধরা পড়ে যাবে। কিন্তু আইরনি কি দেখুন, তার মাত্র কিছুদিন পরেই বাংলাদেশের একজন সাবস্ক্রাইবার আমাদের এই কেসটা পাঠিয়েছেন। সত্যি কথা বলতে এই কেসটা দেখে আমি নিজেই শকড হয়ে গেছি। যারা যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তারা আশা করি মোটামুটি শুনেছেন বা কিছুটা হলেও এই কেসের ব্যাপারে জানেন। কিন্তু তাও যারা যারা জানেন না তাদের জন্য বলে দেই, এই এক এমন সিরিয়াল কিলারের গল্প যে সবার সামনে
ভবঘুরে সেজে ঘুরে বেড়াতো। হেসে হেসে সাবলীলভাবে মানুষের সাথে কথা বলতো, গল্প করত। ওকে দেখে কেউ আন্দাজও করতে পারেনি যে এই মানুষটা একদিন গোটা শহরটাকে তোলপাড় করতে চলেছে। আগে হ্যাঁ, মাত্র 7 মাসে 6টা, তার মধ্যে একজন বয়স্ক মহিলা এবং একটি স্পেশালি এবেলড বাচ্চাও শামিল। আর এই হত্যালীলা শহর থেকে অনেক দূরে কোনো জঙ্গল কিংবা নির্জন এলাকায় হয়নি। এই সমস্ত কিছু ঘটেছে শহরের ঠিক মাঝখানে সাভার মডেল পুলিশ স্টেশনের একদম পাশের বিল্ডিং এ। আগে হ্যাঁ, একটাই বিল্ডিং এ 6টা, তাও এই 7 মাস ধরে পুলিশ এই টিকিটিও ধরতে পারেনি। এবং আপনি জানলে অবাক হবেন, এই 7 মাসের মধ্যে এই নিজের একটা ইউনিক কিলিং কোড ওয়ার্ডও বানিয়ে ফেলেছিল। যেমন 34 মানে হচ্ছে এই আমার শিকার, এবং আরেকটা খুব ইন্টারেস্টিং কোড ওয়ার্ড হচ্ছে সানডে মানডে ক্লোজ। এর মানে হচ্ছে দিয়েছি। ভাবতে পারছেন? তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য টুইস্টেড কেস অফ সাইকো সম্রাট। আচ্ছা, ভিডিওতে এগোনোর আগে আমি আপনাদেরকে একটা দারুণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে চাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি শুধুমাত্র আপনার স্কিল ইউজ করে প্রত্যেক মাসে একটা ভালো মতো পকেট মানি জেনারেট করতে পারবেন, এবং কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। আমি ভিডিওর পিন কমেন্টে লিংক দিয়ে দিলাম, আপনি চাইলে এক্ষুনি গিয়ে রেজিস্টার করতে পারেন। আর রেজিস্টার করার সময় যদি আমার এই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে পেয়ে যাবেন অনেক জয়েনিং বোনাস। তাই আর দেরি করবেন না, এই ভিডিওটা দেখা শেষ হলেই নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং এনজয় করুন। 4 জুলাই 2025 সকালবেলা বাংলাদেশের সাভার মডেল মসজিদের কাছে হঠাৎ করেই অনেক লোক জড়ো হতে শুরু করে। কারণ সাভার মডেল মসজিদের পেছনে একটা আবর্জনা স্তূপে একজন 75 বছর বয়সী মহিলার অচৈতন্য দেহ পাওয়া গেছে। মহিলার নাম আসমা বেগম। আশেপাশের লোকজন প্রথমে ভেবেছিল মাত্রাতিরিক্ত গরমে বোধহয় মাথা ঘুরে পড়ে গেছে, কিন্তু অনেক ডাকাডাকির পরেও যখন ওই মহিলার থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন খবর দেওয়া হলো পুলিশ স্টেশনে। সামনেই পুলিশ স্টেশন, তাই পুলিশের লোকেশনে এসে পৌঁছাতে বেশি সময় লাগেনি। কিন্তু লোকেশনে পৌঁছেই পুলিশ বুঝে যায় আসমা বেগম আর বেঁচে নেই। এবার মহিলার বয়স এবং শারীরিক অবস্থা দেখে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষই ভেবেছিল এটা একটা স্বাভাবিক। আর এমনিতেও জুন জুলাই মাসের এই তীব্র গরমে আমরা এরকম সানস্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের ঘটনা প্রায়ই শুনি। তাই পুলিশও ওই জায়গাটাকে ক্রাইম সিনের মতো ট্রিট না করে নর্মালি বডিটাকে বাকি সমস্ত ফর্মালিটির জন্য পাঠিয়ে দেয়। তারপর সেখানে জড়ো হওয়া ভিড়টাকে খালি করে পুলিশও সেখান থেকে চলে যায়। এবং পুলিশ চলে যাওয়ার পর আশেপাশের সাধারণ মানুষও এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামায় না। কিন্তু এই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছায় আসমা বেগমের পোস্টমর্টম রিপোর্ট। আর এই পোস্টমর্টম রিপোর্ট পুলিশকে বাধ্য করে এই কেসটাকে নিয়ে নতুন করে মাথা ঘামানোর জন্য। পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট লেখা ছিল আসমা বেগমের মৃত্যু কোনো সানস্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের জন্য হয়নি, তাকে গলা টিপে করা হয়েছে। এবার স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা সবার মাথায় আসে, একজন 75 বছর বয়সী মহিলাকে কেউ কেন করতে যাবে? পুলিশের উচিত ছিল এই খবরটা পাওয়া মাত্রই কেসটাকে খুঁটিয়ে দেখা, অপরাধীকে খুঁজে বার করা, কিন্তু পুলিশ এরকম কিছুই করলো না। এর সব থেকে বড় কারণ হচ্ছে যেখানে পাওয়া গেছে সেটা একটা বিরাট জনবহুল এলাকা। আর তার থেকেও বড় কথা হচ্ছে 3-4 দিন কেটে যাওয়ার পরেও আসমা বেগমের ডেড বডিটা কেউ ক্লেম করতে আসেনি। তাই পুলিশের কাছে এমন কোনো ক্লুই ছিল না যেটা দিয়ে তারা তদন্ত শুরু করতে পারে। তাই পুলিশ শুধুমাত্র একটা ডায়েরি করে ওই কেসটাকে ওখানেই ছেড়ে দিল। এদিকে সাধারণ মানুষও এই ব্যাপারে আর কোনো আগ্রহ দেখালো না। সপ্তাহখানেক যেতে না যেতেই এলাকার মোটামুটি সবাই ভুলে গেছে আসমা বেগমের কথা। কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট কেউই তখন আন্দাজ করেনি এটা তো কেবল শুরু। কারণ এক সাইকো মাস্টারমাইন্ড সবে দাবার বোর্ডে তার প্রথম চালটা দিয়েছে। এখনো অনেক খেলা বাকি। যাই হোক, এই ঘটনার মাত্র 1.5 মাস পর, মানে 29শে আগস্ট 2025, সাভার পৌরসভার একটা পরিত্যক্ত কমিউনিটি বিল্ডিং থেকে উদ্ধার হয় আরেকটা নতুন। যে বিল্ডিং থেকে পাওয়া যায় সেই বিল্ডিংটা বেশ কয়েক বছর আগেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়িটা বেশ পুরনো হবার কারণে সাধারণ মানুষের প্রবেশও সেখানে নিষেধ। কিন্তু তাও ভাঙা দেয়াল এবং পুরোপুরি বদ্ধ না হওয়ায় কেউ চাইলে খুব সহজেই সেখানে ঢুকে পড়তে পারে। কিন্তু স্বাভাবিকভাবে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ সেখানে যায় না বললেই চলে। তাই কবে হয়েছে সেটা ঠিক করে বলা খুব মুশকিল। আসলে 29শে আগস্ট সকালবেলা যখন মানুষজন ওই বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছিল,
তখন ওই বিল্ডিং এর ভেতর থেকে একটা তীব্র পচা গন্ধ পায় এবং সেই গন্ধটা অনুসরণ করেই বিল্ডিং এর ভেতরে ঢুকে। আর বিল্ডিং এর ভেতরে ঢুকেই দেখতে পায় এক 30-35 বছর বয়সী লোকের পচে যাওয়া। কিন্তু এখানে সব থেকে অবাক করা বিষয় কি জানেন? এই কমিউনিটি বিল্ডিংটা সাভার পুলিশ স্টেশন থেকে মাত্র 4 মিনিটের দূরত্বে, মানে এক কথায় বলতে গেলে একেবারে পাশের গলি। তাই খবর পাওয়া মাত্রই সাথে সাথে পুলিশও সেখানে এসে পৌঁছায়। কিন্তু ততক্ষণে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে বডিটা অলরেডি ডিকম্পোজ হতে শুরু করে দিয়েছে। তাই খুব বেশি নাড়াচাড়া না করে ক্রাইম সিনটাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বডিটাকে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য। মাত্র কয়েকদিনের মধ্যেই ময়না তদন্তের রিপোর্টও হাতে পেয়ে যায় পুলিশ। এবারেও একদম সেম, গলা টিপে। কিন্তু পুলিশ ভাবে এই পরিত্যক্ত বিল্ডিং এ প্রায় রোজই কোনো না কোনো ছেলেপুলের দল নেশা করতে আসে এবং নেশা করতে এসে তাদের মধ্যে হামেশাই মারপিট হয়। তো পুলিশের প্রাথমিক ধারণা হয় যে সেই ঝামেলাতেই এই খুনটা হয়েছে। আর যেহেতু আসমা বেগমের মতোই 3-4 দিন পরেও এই ডেড বডিটাকেও কেউ ক্লেম করতে আসেনি, তাই এবারেও পুলিশ আর মাথা ঘামালো না। তখন যদি পুলিশ একটু কড়াকড়ি দেখাতো তাহলে হয়তো গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু সেটা আর হলো না। 11 অক্টোবর 2025 দ্বিতীয়টা পাওয়ার ঠিক 2 মাস পরেই আবার ওই সেম কমিউনিটি বিল্ডিং এর 2nd ফ্লোরের বাথরুম থেকে পাওয়া যায় 30 বছর বয়সী এক মহিলার মৃতদেহ। সে আগের মতোই প্রথমে কেউই বুঝতে পারেনি। যখন বডি ডিকম্পোজ হতে শুরু করে তারপর সেই গন্ধ পেয়ে লোকজন ছুটে এসে এই বডিটা উদ্ধার করে। কিন্তু এই নৃশংসতা আগের দুটো খুনের থেকে অনেক বেশি। এই গলাটা রীতিমতো কেটে ফেলেছে খুনি। তখন আর এই খবর শুধুমাত্র সাভার এলাকার মধ্যে চাপা পড়ে রইল না, আগুনের মতো ছড়িয়ে গেল চারিদিকে। সাধারণ মানুষ বলাবলি করতে শুরু করলো ওই বিল্ডিং এ নাকি কোনো অতৃপ্ত আত্মা বসবাস করে, আর সেই নাকি এই খুনগুলো করছে। আর পুলিশও এতদিন পর এই ব্যাপারটার গভীরতাটা টের পেল। দ্রুত গতিতে শুরু হলো ইনভেস্টিগেশন এবং ফাইনালি খোঁজ শুরু হলো এই অন্ধকারে লুকিয়ে থাকা অপরাধীর। আশেপাশের সমস্ত এলাকাতে পুলিশের যত খোঁচর আছে তাদের সবাইকে অ্যাক্টিভ করে দেওয়া হলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এই ঘটনার আরো 2 মাস পর, মানে 19 ডিসেম্বর 2025 আবারও ওই সেম বিল্ডিং এ পাওয়া যায় আরো একটি নতুন, আর এবারে একজন 35 বছর বয়সী পুরুষের। এবার করার পর খুনি তাকে ভালোভাবে জ্বালানোর চেষ্টা করেছে যাতে পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ না থাকে। যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছায় ততক্ষণে বডিটা অলরেডি অনেকটাই পুড়ে গেছে। তাই এবারেও পুলিশের হাতে ওরা ছাই ছাড়া আর কিছুই এলো না। কিন্তু এই গোটা ব্যাপারটাকে চোখের সামনে রেখে পুলিশের কাছে কয়েকটা নতুন প্রশ্ন মাথা ছাড়া দিয়ে ওঠে। প্রথমত, প্রত্যেকটা এই বিল্ডিং এ কেন? আর দ্বিতীয়ত, যে এইগুলো করছে সে এই বিল্ডিং এর নারী নক্ষত্র সম্পর্কে খুব ভালোভাবেই জানে, আর এটাও জানে ঠিক কোন সময় এখানে ঢুকতে হয় আর কোন পথে বেরোতে হয়। তাছাড়াও পুলিশ আরো একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করে, যে এই খুনগুলো করছে সেই অপরাধীর অন্ধকারে কাজ করার বেশ ভালোই দক্ষতা আছে। নইলে এই পরিত্যক্ত বিল্ডিং এ কোন রকম আলো ছাড়া এত নিখুঁতভাবে কাজ করা কখনো পসিবল নয়। তো যাই হোক, পুলিশ এই সমস্ত ইনফরমেশন নিয়ে সেই অপরাধীর খোঁজ শুরু করেছিল কি করেনি তার মধ্যেই ঘটে যায় এই গল্পের সব থেকে নৃশংস ঘটনা, যে ঘটনার কথা ভিডিওর একদম শুরুতেই আপনাদের বলেছিলাম। ওই পরিত্যক্ত বিল্ডিং থেকে ধোঁয়া উঠতে দেখে সাধারণ মানুষ সেখানে ছুটে যায় এবং গিয়ে উদ্ধার করে 2 জনের জ্বলন্ত মৃতদেহ। এবং তারপর যখন পুলিশ ওই দুটো ডেড বডিকে পোস্টমর্টমে পাঠিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সেখান থেকে খুঁজে পায় তানিয়া আক্তার নামে একটি মেয়ের মৃতদেহ। এবং এরপর যখন পুলিশ ওই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। ভাগ্যিস এই 19 ডিসেম্বর তৃতীয় খুনটা হবার পর পুলিশ ওই কমিউনিটি বিল্ডিং এর সামনে একটা সিসিটিভি বসিয়েছিল, নয়তো কে বলতে পারে হয়তো আজও এই সিরিয়াল কিলার মুক্তই ঘুরে বেড়াতো। যাই হোক, তো সিসিটিভি ফুটেজে মোটামুটি স্পষ্টভাবেই দেখতে পায় যে সম্রাট তানিয়ার মৃতদেহটা বয়ে নিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা দেখে গোটা পুলিশ ডিপার্টমেন্ট থ মেরে যায়, কারণ সম্রাট যে এরকম একটা কাজ করতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু সৌভাগ্যবশত সিসিটিভি ফুটেজ দেখার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ সম্রাটকে গ্রেফতার করে এবং তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর পুলিশ জানতে পারে সম্রাটের আসল রূপ। সম্রাটের আসল নাম সবুজ শেখ। ওরা 3 ভাই এবং 4 বোন। তার মধ্যে সবুজ ছিল ওর বাবা মায়ের দ্বিতীয় সন্তান।
বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার লহুগঞ্জে সবুজের আসল বাড়ি। সবুজের মায়ের কথা অনুযায়ী ছোট থেকেই নাকি সম্রাট একটু অন্যরকম। ছোটবেলায় পড়াশোনার জন্য স্থানীয় মাদ্রাসায় গিয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই পড়াশোনা ছেড়ে দেয়। এবং গ্রামের মানুষদের কথা অনুযায়ী সম্রাট খুব ছোট বয়স থেকেই নাকি অনেক নেশার সাথে জড়িয়ে পড়ে। যদিও তার এই অভ্যাসের প্রধান কারণ ছিল তার বাবা। আসলে সবুজের বাবা পান্না শেখ অনেক দিন আগে থেকেই তাদের গ্রামে নেশা চক্রের সাথে জড়িত। বেসিক্যালি গোটা গ্রামে নেশাদ্রব্য সাপ্লাই করার কাজ করত সবুজের বাবা পান্না শেখ। আর তার জন্য সবুজ এবং তার পরিবারকে একবার নিজের গ্রাম ছেড়ে পালাতে পর্যন্ত হয়েছিল। কিন্তু গ্রাম ছেড়ে যাওয়ার মাত্র 2 বছরের মধ্যেই আবার ফিরে আসে সবুজের পরিবার। আর এবার ফিরে এসে ওর বাবা তাদের বাড়ি থেকে চালাতে থাকে নেশাদ্রব্য বিক্রির ব্যবসা। স্থানীয়দের কথা অনুযায়ী সবুজদের বাড়ির চারপাশ নাকি প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল, যার ফলে বাড়ির ভেতরে কি চলছে তা গ্রামের কেউ দেখতে পেত না। এমনকি অনেকের মতে প্রায় দিনই রাত্রিবেলা করে বেশ কিছু অচেনা লোক সবুজদের বাড়িতে আসতো। এসে ভেতরে তারা কি করতো না করতো সেসব কেউই জানে না। তবে সবার কথা অনুযায়ী ভোর হবার আগেই তারা আবার বাড়ি থেকে বেরিয়ে যেত, এবং এই ঘটনা প্রায় প্রত্যেক সপ্তাহেই হতো। তাই গ্রামের মানুষের ধারণা সবুজ এবং তার পরিবার অনেক আগে থেকেই কোনো বড়সড় অপরাধমূলক কাজের সাথে যুক্ত। কিছু রিপোর্ট অনুযায়ী জানা যায় অনেক দিন আগে নাকি একবার সবুজদের বাড়ির পেছনের দিকে একটা বালির ডিপিতে একটা মানুষের দেহাবশেষ পাওয়া গেছিল। তখন অবশ্য গ্রামের লোকেরা এই বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু এখন হয়তো গোটা বিষয়টা স্পষ্ট হয়েছে তাদের কাছে। জানা যায় সবুজ বেশ কয়েক বছর আগে একটা বিয়েও করেছিল এবং তার একজন কন্যা সন্তানও আছে। কিন্তু কোনো কারণবশত তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আর বউ এবং মেয়ে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই নাকি সবুজের মানসিক অবস্থা বিগড়ে যায়। তার মায়ের বক্তব্য অনুযায়ী সে তখন থেকেই নাকি নিজের মতো থাকতে শুরু করে, একা একা কথা বলতে শুরু করে, এবং তারপর একদিন হঠাৎ করেই মুন্সিগঞ্জের বাড়ি ছেড়ে চলে আসে ঢাকা শহরে। যাই হোক, তো সাভার পুলিশ স্টেশন, হাসপাতাল এবং ব্যাংক এই চত্বরের মধ্যেই ঘোরাঘুরি করত সম্রাট, এবং সারাদিন ধরে উদ্দেশ্যহীনভাবেই ঘোরাঘুরি করত। তাই তাকে দেখে প্রত্যেকটা মানুষ ভেবেছিল ভবঘুরে কিংবা উন্মাদ। অন্যদিকে সম্রাট বাংলাদেশের পুলিশ ইউনিফর্ম পরেও ঘুরে বেড়াতো, আর সবার কাছে নিজেকে পুলিশ অফিসার বলেও পরিচয় দিত। এমনকি গ্রেফতার হবার মাত্র 3 মাস আগেই সে যখন বাড়ি গিয়েছিল, তখন সে তার মা এবং ভাইকে বলেছিল সে নাকি ঢাকার কোনো বড় পুলিশ অফিসার। যদিও তার মা কিংবা ভাই কেউই তার কথায় বিশ্বাস করেনি, কারণ তাদের দাবি স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকে সবুজ নাকি পাগল হয়ে গেছে। কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, একজন পাগলের পক্ষে কি এত নিখুঁতভাবে এতগুলো খুন করা সম্ভব? আর শুধু খুন তো নয়, খুন করে প্রমাণ লোপাট করে দেওয়ার মতো কাজ কোনো মানসিক বিকারগ্রস্ত লোক কি এত সাফাইয়ের সাথে করতে পারে? বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে এইসব প্রশ্নের উত্তরই খুঁজছে। বেশ কিছু রিপোর্ট বলছে ইন্টারোগেশনের সময় সম্রাটের ব্যাগ থেকে পুলিশ একটা ডায়েরি উদ্ধার করে, এবং সেই ডায়েরিতে সাভারের বড় বড় পুলিশ অফিসারের নাম এবং নাম্বার লেখা আছে। এখানেও একটা বড় প্রশ্ন আছে, একজন ভবঘুরে মানুষ কিভাবে এত বড় বড় পুলিশ অফিসারদের নাম এবং নাম্বার পেতে পারে? আর দ্বিতীয়ত হচ্ছে, ভবঘুরেই যদি হয় তাহলে তার এই নাম্বারগুলোর প্রয়োজন কি? যাই হোক, তাকে জেরা করে যেটুকু জানা যায় সেটা হচ্ছে সম্রাট নাকি কখনো সাভার ব্রিজের নিচে, কখনো হাওয়ায় বা কখনো ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। তারপর কোনো একা একা ভিখারি বা পথ হারিয়ে যাওয়া মানুষ দেখলেই তাকে শিকার হিসেবে চিহ্নিত করত। তারপর নিজের মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসিয়ে নিয়ে যেত এই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে, এবং সেখানেই সুযোগ বুঝে শেষ করে দিত একের পর এক ভিকটিমদের। পুলিশ যখন সম্রাটের কাছে এই কারণ জানতে চায়, তখন সম্রাট জানায় সে মূলত শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্যই মহিলাদের ওখানে নিয়ে আসতো। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে, সম্রাটের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর যদি কোনো মহিলা অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করত, তাহলেই সম্রাট তাকে মেরে ফেলতো। আর ঠিক এমনটাই হয়েছিল তানিয়া আক্তারের সাথে। ঢাকার উত্তরাতে বসবাস করা তানিয়া আক্তার মানসিকভাবে একটু দুর্বল, তাই একদিন হঠাৎ করেই সে তার বাড়ির রাস্তা হারিয়ে চলে আসে সাভারের দিকে, আর সেখানেই সম্রাট তাকে প্রথমবার লক্ষ্য করে। এরপর নানান প্রতিশ্রুতি দিয়ে সম্রাট তানিয়াকে নিয়ে যায় এই পরিত্যক্ত বিল্ডিং এ। কিন্তু তানিয়া তখনও বুঝতে পারেনি যে মানুষটার উপর ভরসা করে সে এখানে এসছে সে মোটেই ভালো মানুষ নয়, বরং তানিয়ার জন্য স্বয়ং যমদূত। তানিয়ার ব্যাপারে জানতে চাইলে সম্রাট বলে তার সাথে সহবাস করার পরেও অন্য একজন পুরুষের সাথে নাকি তানিয়া শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল, আর সেটা দেখেই সম্রাট তানিয়াকে শেষ করার কথা ভেবে নেয়। এদিকে তানিয়ার বাড়ির লোক এবং তানিয়ার 4 ভাই তখনও তানিয়াকে খুঁজছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, কিন্তু আনফরচুনেটলি তানিয়ার বাড়ির লোকেরা
আর শেষবারের মতো তানিয়াকে দেখতে পেল না। কারণ 18 তারিখ ভোর রাতে তানিয়ার সাথে সম্পর্ক স্থাপন করা সেই ছেলেটাকে সম্রাট ডেকে পাঠায় ওই বিল্ডিং এর 2nd ফ্লোরে এবং সেখানে তাকে বাথরুমে বন্ধ করে দেয়। তারপর নিচে নেমে এসে তানিয়াকে সম্রাট ওর কনফেশনে এটাও জানায় তার কৃতকর্মের জন্য তার কোনো আফসোস নেই, কারণ সম্রাটের চোখে তারা সবাই ছিল অপরাধী। সম্রাট শুধু তাদের অপরাধের শাস্তি দিয়েছে মাত্র। বুঝতে পারছেন কোন লেভেলের সাইকো? যাই হোক, ইতিমধ্যে 19শে জানুয়ারি সম্রাটকে কোর্টে চালান করা হয়েছিল এবং পুলিশ ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কোর্ট থেকে 10 দিনের সময় নিয়েছে। এবার এটাই দেখার এই নৃশংস সিরিয়াল কিলারের ঠিক কি সাজা হয়। আপনার কি মনে হয় কি সাজা হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কেসটা নিয়ে আমার সেরকম খুব একটা কিছু বলার নেই, কারণ একজন সাইকো কিরকম হয় বা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি আমার আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি। শুধু আক্ষেপ এটুকুই, যদি শুরুতেই পুলিশ একটু কড়াকড়ি ভাবে এই কেসটাকে হ্যান্ডেল করতো তাহলে হয়তো এতগুলো মানুষকে প্রাণ হারাতে হতো না। আসলে এই কেসগুলো শেষ করার পর আমার শুধু একটাই কথা মনে পড়ে, শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, পথের হদিশ পথই জানে, মনের কথা মত্ত, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।